প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি এই সেট থেকে। লাস্ট একটা ক্লাস নিয়েছিলাম আমি 88 পর্যন্ত ম্যাথ, এ কিউব মাইনাস বি কিউব সূত্র দিয়ে। ওই ম্যাথটা লাস্ট ছিল পার্ট 1। বলেছিলাম যে এই সেট থেকে যে ম্যাথগুলো সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর ম্যাথগুলোর নিচে সলভ দেওয়া। সমস্যা হচ্ছে যে ম্যাথগুলোর নিচে যদি সলভ দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা ম্যাথ একটা একটা করে দেখাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা একটা করে ম্যাথ যদি আমি করতে থাকি তাহলে সময়টা বেশি লাগবে, কিন্তু একদিক থেকে একটা একটা করে ম্যাথ দেখালে সবথেকে বুঝতে সুবিধা হয়, তাই না? বুঝতে সুবিধা হয় আর আমাকে অঙ্কগুলো করতেও সুবিধা হয়। সময় লাগলেও কিছু করার নেই, করতে হবে। তো মনোযোগ দিয়ে দেখবে, ম্যাথগুলো খুবই সুন্দরভাবে সহজ সরলভাবে করাবো, কারণ এই সেট আজকে দ্বিতীয় দিন আর পার্ট 2। আর যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুরু করতে যাচ্ছি 89 ম্যাথে। দেখো ম্যাথটা 89 ম্যাথে বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। দেখো ম্যাথটায় এ এবং বি একত্রে কত দিনে করে? 30 দিনে। তাহলে দুইজনে যদি একটা কাজ করতে যায় তাহলে ওদের 30 দিন লাগবে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। তো বলেছে যে দুইজনে একসাথে করলে সেই কাজটা 30 দিনে শেষ হয়, কিন্তু যদি এ 16 দিন কাজ করে তারপরে এ চলে যায় ওখান থেকে, শুরু করে এ 16 দিন কাজ করার পর সে কাজ ছেড়ে চলে যায় বা বন্ধ করে দেয়, কাজ যে কোনো একটা হবে। তো বাকি যে কাজটুকু সেই কাজটুকু বি কত দিনে শেষ করছে? 44 দিনে। তাহলে একটা জিনিস মনে করো, তাহলে পুরো কাজটা শেষ করতে কত দিন লাগছে? আমি এ, তুমি বি, আমি 16 দিন কাজ করলাম, আমি ছেড়ে চলে গেলাম, বাকি কাজটা তুমি 44 দিনে শেষ করলে। তাহলে পুরো কাজটা দুইজনেই করলাম কিন্তু একসাথে করলাম না। আবার বলেছে যদি একসাথে করে তাহলে 30 দিন সময় লাগবে, কিন্তু এখানে তো একসাথে কাজ করলো না। এখানে কি করলো? যে 16 দিন আমি কাজ করলাম, তারপরে আমি চলে গেলাম, বাকি যে কাজটুকু থাকলো সেই কাজটা তুমি করবে 44 দিনে। তাহলে তোমার 44 দিন লাগলো বাকি কাজটুকু, প্লাস আমি 16 দিন করে গেলাম, তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হলো 60 দিনে। সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হলো? 60 দিনে শেষ হলো। এটা আমাকে বুঝতে হবে আগে, যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ 60 দিনে শেষ হয়। তার মধ্যে এ কত দিন করে? 16 দিন। বাকি কাজ বি 44 দিনে করে। বাকি কাজ বি 44 দিনে করে। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে সম্পূর্ণ কাজ 60 দিনে শেষ হয়, সেখান থেকে এ 16 দিন করে, তাহলে এক অংশ কাজ 60 দিনে শেষ করে এ বি মিলে। তাহলে এ যদি 1/60 থেকে 60 × 16 অর্থাৎ 16 দিনে এ কতটুকু করবে? এক অংশ কাজ শেষ করতে লাগে 60 দিন, সেখানে 16 দিন করেছে এ। তাহলে 16 দিনে সে কতটুকু করে সেইটুকু আমি আগে বের করব। 16 দিনে কতটুকু করে? 4 × 4 = 16, 4 × 15 = 60, 4/15। বোঝা গেল? 4/15। 4/15 16 দিনে এইটুকু করলো। আমার কাজ কতটুকু? এক অংশ। তাহলে আমি যদি এবার এক অংশ থেকে বাদ দিই, যেটুকু বাকি থাকবে কতটুকু? 11/15। এই 11/15 কে করবে? এইটুকুই তো বাকি থাকলো। এই 11/15 কাজ করবে বি। তাহলে এই বাকিটুকু কাজ সে কত দিনে করে? 44 দিনে। আমি এরকম লিখতে পারি 11/15 = 44। 4 × 11 = 44, বজ্রগুণন করে দাও, 4 × 15 = 60। তার মানে 1 ইউনিট = 60। তাহলে বি এর 60 দিন লাগবে 1 ইউনিট করতে। একা যদি করতে যায়, বি যদি একা করতে যায় তাহলে বি এর 60 দিন লাগবে। সম্পূর্ণ কাজটা 60 দিনে শেষ করবে কে? বি। বোঝা গেল? বোঝাতে পারলাম? টোটাল কাজ 60 দিনে শেষ হয়, সেখানে 16 দিন এ করে গেছে,
ছেড়ে দিয়েছে, বাকি কাজ 44 দিনে বি শেষ করলো, তাহলে টোটাল কাজ 60 দিনে শেষ হলো। তাহলে 1/60 মধ্যে ইন্টু 16, তাহলে এ কতটুকু করে গেছে? 4/15। 16 দিনের কাজ এইটুকু, এক অংশ কাজ, ওখান থেকে যদি আমি বাদ দিই বাকি কাজ থাকলো 11/15, এটা করবে বি। বি কত দিনে করবে? এই বাকি কাজটুকু 44 দিনে বলেছে, তাহলে এই 11/15 ইকুয়াল টু 44, 4 11 44, 4 15 60 দিন। বি কাজ 60 দিনে শেষ করবে। সিম্পল ম্যাথ, বোঝার মতো ম্যাথ, বুঝিয়ে দিলাম খুব সুন্দরভাবে। বইয়ের ভাষায় যেরকম সেরকম না, কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার হচ্ছে 90 নম্বর। 90 নম্বর দেখো, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে কত বছরে? বছর চেয়েছি। অঙ্কটা কিভাবে করব? খুব সূক্ষ্ম মাইন্ডে দেখো, একটু এদিক ওদিক করবে না মাইন্ড। কিভাবে বের করছি দেখো, নামতা পড়বো শুধু, অনলি নামতা, কিচ্ছু না, অনলি নামতা। এই জায়গাটা বছর লেখো, এই জায়গাটা গুণ লেখো। বলেছে 5 বছরে 2 গুণ, ভেরি গুড, 5 বছরে 2 গুণ। এবার এর ঘরের নামতা পড়ব, এটার ঘরের নামতাই পড়ব। এই ঘরের নামটা কিভাবে পড়ব সেটা একটু আলাদা। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 5 15, 3 দুগুণে 6 লিখবো না, 3 দুগুণে 6 লিখবো না, কি লিখবো? শুধু এর সাথেই গুণ করতে হবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এইভাবে আসবে। এটা এই লাইনটা এইভাবে আসবে, আর এই লাইনটা পুরোটাই নামতে আসবে। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে। কত বছরে 8 গুণ হবে দেখো, 8 গুণ, এটা 15 বছরে 8 গুণ, তাহলে উত্তর আমার 15 বছর। চক্রবৃদ্ধির অঙ্ক যদি এরকম থাকে, এই অঙ্কগুলো এইভাবে নামাতে হয়, খুব সহজভাবে সুন্দরভাবে। বইয়ে ফর্মুলা দিয়েছে, ওটা অ্যাকচুয়ালি সঠিক পদ্ধতি ওটাই, কিন্তু আমাকে তাড়াতাড়ি করতে গেলে পরীক্ষার হলে অল্প সময় আমাকে অ্যান্সার লাগবে। কি লাগবে আমার? শুধু উত্তর, আর কিচ্ছু না। 1 নম্বর নিতে হবে, টক করে মেরে দিয়ে চলে যেতে হবে উত্তর। তাহলে কি করব আমি? এইভাবে বের করে গোল ভরে বা ক্লিক করে সামনের অঙ্কতে চলে যাব। বোঝাতে পারলাম? এই অঙ্কগুলো এইভাবে নামাতে হয়, কিন্তু সরল সুদ হলে সেটার নিয়মটা একটু আলাদা। ঠিক আছে? চক্রবৃদ্ধিতে এই ফর্মুলা ইউজ করতে হবে। এবার আসবো 91। 91-এর ম্যাথটা সলভ দেয়নি, উত্তর দিয়ে রেখেছে ডি, কিন্তু আমি তো ক্যালকুলেশন করে উত্তর পেলাম সি। তো দেখি নেই অঙ্কটা কি বলেছে। স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, নৌকার গতিবেগ বলেছে 10 কিমি পার আওয়ার। একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীত দিকে 14 কিমি যায়, অর্থাৎ স্রোতের দিকে 26 কিমি গেলে সেই জায়গাটা আমরা কি করি? x + y করি, অর্থাৎ নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ করি। তাহলে স্রোতের দিকে, অভিমুখ বলতে স্রোতের দিকে, অর্থাৎ 26 কিমি স্রোতের দিকে যাচ্ছে। ধরে নেই নৌকা ওয়াই, স্রোত ওয়াই, তাহলে নৌকা আমাকে বলেই দিছে 10, তাহলে 10 + y, দূরত্ব বাই গতিবেগ সমান সমান কি পাই? সময় পাই। একই সময় বলেছে, তাহলে দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। দূরত্ব বাই সময়, এটা আবার বিপরীত, তাহলে 10 - y, এটুকুই বলেছে, তাই না? তাহলে এই জায়গাটা কেটে ছোট করি, ছোট করলেও হবে। তাহলে 130 - 13y ইকুয়াল টু 70 + 7y। তাহলে এটা এই পাশে আসলে কত পাবো? 60। এই 13y ওই পাশে গেলে হয়ে যাবে 20y, 0 0 কাটলো, তাহলে y ইকুয়াল টু 3 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ 3 কিমি পার আওয়ার। একই সময় লাগছে, অ্যাপ্লাই করে দাও, করে দেখো। 26/10 আর 3 13 ইকুয়াল টু 14, 10 থেকে 3 মাইনাস করলে 7। দেখো 13 দুগুণে 26, 7 দুগুণে 14, একই সময় লাগলো তো 2 ঘন্টা। ওটাই তো বলেছে একই সময় লাগে। তাহলে ডি উত্তর কেন দিল? প্রিন্টিং মিস্টেক হতে পারে, প্রুফ করে দিলাম আবার সাথে। সময় একই হলো, 2 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা, 1:1 অনুপাত আসলো। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 92। দেখো 3টি গাড়ির বেগের অনুপাত
5:4:6, তিনটি গাড়ির বেগের অনুপাত 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগে তার অনুপাত হলো 92। ধরে নিই দূরত্ব 1 ইউনিট, দূরত্ব বাই গতিবেগের অনুপাত দিয়েছে, দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ 5। নিচে কত লিখব? দূরত্ব বাই গতিবেগ সময় পেলাম, একটার সময় পেলাম, সময়ের অনুপাতই চেয়েছে, ইস্টু দূরত্ব কত 1 ইউনিট, গতিবেগ কত 4, আরেকজনের সময় পেলাম, সেম আরেকটা তাই করব 1/6, তিনজনের সময় পেয়ে গেলাম। এবার কি করব? নিচের হরের কি করব? হরের লসাগু। হরের লসাগু কত হবে? 4 5 20, 6 গুণ 12, 120। তাহলে 1/5 ইন্টু 120 ইস্টু 1/4 ইন্টু 120, অনুপাত বসাচ্ছি 1/6 ইন্টু 120। এবার যেটা কেটে যা আসবে সেটাই হবে উত্তর। বোঝাতে পারলাম? টোটাল দূরত্ব 1 ইউনিট, দূরত্ব বাই গতিবেগ সময়, দূরত্ব বাই গতিবেগ সময়, দূরত্ব বাই গতিবেগ সময়। দেখো কেটে দাও, এটা কত হবে? 24, এটা হবে 30, এটা হবে 20। তাহলে এখানে আসবে কত? 24:30:20। আবার কাটবে, তাহলে 12:15:10, 12:15:10, ডি নম্বর অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। সলভে কিভাবে করাচ্ছে, কিভাবে করছে ওটা তো আমার দেখে লাভ নেই। আমার মতে যেরকম হওয়ার দরকার সেরকমই আমি করলাম, তাই না? আমার মতে যেরকম সেরকম আমি করলাম। অঙ্ক কার নিয়মে করলে ভালো হবে সেটাও ফলো করতে হবে কখনো কখনো, যে আমি এটা করছি এইভাবে, তো আরেকজন কিভাবে করছে, যদি সহজ হয় তাহলে ওটা নেব, সময় বাঁচবে, অন্য কোশ্চেনের উপর ওই সময়টা কাজে লাগাবো। সেটাও প্র্যাকটিস করলে তবে চাকরির সম্ভাবনা বেশি থাকে। একটু বলে নিই, যদি কেউ একটাই ম্যাথের বই করতে থাকে তাহলে ওই একই টাইপের সেই ম্যাথের রাইটার কিভাবে করছে সেটুকুই শিখবে। দেখা গেলো কোনো একটা ম্যাথ সে শর্টে করছে, কোনো একটা বড় করছে, কোনো একটা ম্যাথ বোঝাতে গেলে একটু বড় আকার হচ্ছে, ওই ম্যাথটা অন্য রাইটারের বইতে দেখা গেলো এত সুন্দর করে বলে দিয়েছে যেটা তোমার মাথায় ঢুকে যাচ্ছে। তো একটা বই করলে তোমার মানে ব্রেনের ডেভেলপ একটু কম হবে। যারা ভালো স্টুডেন্ট স্কুলে দেখবে কি করে, এক রাইটারের বই, হিস্ট্রি যেরকম নিয়ে নিল, এক রাইটারের রাইটারের এরকম 2-3 রাইটারের বই পড়ে। হ্যাঁ, কারণ হিস্ট্রিতে তো পয়েন্ট দিয়ে লিখতে হয়, যত পয়েন্ট দিবে তত নম্বর, কারণ এই ব্যাপারটা আসে। তো পয়েন্টগুলো এক এক বইতে এক এক রকম টাইপ থাকে, উঠিয়ে দিল একবারে 20টা পয়েন্ট, বাস 2 লাইন করে লিখে দিল 20টা পয়েন্ট, 4টা নম্বর। সেই জন্য বলছি, যদি ম্যাথে ভালো স্ট্রং হতে হয় তাহলে একটা বই না, অনেকগুলো মোটামুটি যে কটা বই ভালো লাগে, বই কিনতে মানে ভালোবাসতে হবে বই কেনা এই জিনিসটাকে। ঠিক আছে, তো সেইভাবে প্র্যাকটিস করলে কি একই ম্যাথ বিভিন্ন রাইটার কিভাবে করছে সেটা তুমি দেখতে পারবে ওই জায়গাটা। ঠিক আছে, তো এই হচ্ছে 12:15:10। এবার হচ্ছে 93। যদি বার্ষিক 16.2%, কত পার্সেন্ট বলেছে? 16.2%, 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই হারে সরল সুদ কত? আমাকে আসল বের করতে হবে আগে। চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 1270 টাকা, আসল বলেনি, তাহলে আমাকে আগে আসলটা বের করতে হবে। তাহলে আসলটা আমি বের করব, কি ধরবো? ধরে নিই পি আসল 1 + 348 50/300, কত বছরের? 3 বছরের, মাইনাস পি = 1270। এই হচ্ছে ফর্মুলা। 5 6 30, তাহলে 6 × 6 7, 7 × 7 × 7/6 × 6 × 6, উপরে পি মাইনাস পি = 1270, তাই না? তাহলে এটা কত হবে? 6 36, 216 হবে এই জায়গাটা, নিচে 216, আর উপরে কত হবে? উপরে হবে 49, আর হচ্ছে 7, 7-7-এর কিউব তো মনে পড়ছে না, 7 নং 63, 3 6, 4 7 8 8 6 34, 343 মাইনাস 200, 343 পি মাইনাস 216 পি =
1270। তাহলে 343 থেকে 216 বাদ দিলে 127। দেখো হয়ে গেল 127 পি বাই 216 ইকুয়াল টু 1270। তাহলে এটা কত দিয়ে কেটে যাবে? এটা সরাসরি 10 দিয়ে কেটে যাচ্ছে, সুন্দর কাটাকাটি হলো। তাহলে পি ইকুয়াল টু এত টাকা। আমার আসল হচ্ছে 2160 টাকা। এবার এটাকে কি করতে হবে? আমাকে সরল সুদে ফেলতে হবে। কত পার্সেন্ট? সেম পার্সেন্টেজ, 50/300 ইন্টু 3 বছর, এইটুকু করতে হবে। 5 6 30, 3 5 1 5 3 8, 5 2 10, 1080 টাকা। কত টাকা? 1080 টাকা হচ্ছে এ নম্বর অ্যান্সার। 1080 টাকা হচ্ছে আমার আসল টাকা। এবার হচ্ছে 94 ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। যে বাই আকার আছে, সেই বাইগুলো আগে চিনতে হবে, দাগগুলো কোনটা কার নিচে, এটাই হচ্ছে মেন অঙ্কটা। ওই জন্যই দেওয়া যে ওই জায়গাটা ভুল করবে। দেখো অঙ্কটায় কি আছে দেওয়া, ভালো করে দেখবে একবার। 6/, এটা দেখো একটু ছোট দাগ, তাই না? তার নিচে কত? 7/, এটা একটু বড় দাগ। এর চেয়ে 6, এটা একটু বড় দাগ, তার নিচে 7/8। এবার এই জায়গাটা বুঝতে হবে কার নিচে কোনটা। এই জায়গাটা দেখো, এই দুটোর নিচে হচ্ছে 8, বাই আকার আছে, এটা বড় দাগ, তার মানে এই দুটোর নিচে এটা, আর এখানে হচ্ছে 6-এর নিচে এই দুটো। বোঝা গেল? এই দুটোর নিচে 8 আর 6-এর নিচে হচ্ছে 7/8। তো এর নিচে এটা যদি হয় তার মানে কি? এর নিচে কিছু নাই মানে 1, এই 1 উপরে যাবে, তার মানে এটা হবে, এটা কি আকার হবে? এটা হবে 6/56। আর এটা হবে নিচে আছে যেহেতু, তাহলে এই 8 উপরে চলে যাবে, তাহলে 48/, কত? 48/7। তো এর চেয়ে কত বড়? এ বড় বলেছে একে, তাহলে একে আগে রাখতে হবে। 48/7 মাইনাস 3/28, কেটে দিলে কি হয়? 3/28। এইটুকু আমাকে করতে হবে, 28। তাহলে 4 7 8 4 8 32, 3 4 4 16 আর 3 192 মাইনাস 3, তাই না? তাহলে 192 থেকে 3 বিয়োগ করলে 9 189। তাহলে 189/27, মানে 27 দিয়ে একে ভাগ করতে হবে। কতবার দিয়ে যায়? 6 বার দিয়ে। 6 7 42, হাতে 4, 6 2 12 আর 4 এত, তাই না? তাহলে এই জায়গাটা নামবে কত? 7 2, 6 7 42, হাতে 4, 6 2 12 আর 4 16। তাহলে এই জায়গাটা নামলো কত? ও সরি, এই জায়গাটা তো 28, ভুল করলাম। এই জায়গাটা হচ্ছে 28। তাহলে কতবার যাবে? 6 দিয়ে দিলে 6 8 48, হাতে 4, 6 2 12 আর 4 16, নামলো 168। তাহলে এই জায়গাটা তুললাম 1, জায়গা 2, তাহলে 21/28। 3 7 21, 4 7 28, তারপরেও কেটে যায়, তাহলে 6 পূর্ণ 3-এর 4 হচ্ছে উত্তর। 6 পূর্ণ 3-এর 4। দেখো এই জায়গাটাই হচ্ছে মেন। এই যে বড় দাগ, এটা হচ্ছে এই দুটোর নিচে, এই দুটোর নিচে হচ্ছে 8, আর এই জায়গাটা বড় দাগ, তার মানে এর নিচে এই দুটো, 6-এর নিচে এই দুটো। তাহলে এই দুটো যখন 7/8, তাহলে 8 নিচে আছে, তাহলে 8 উপরে চলে যাবে, 6টা 48/7। আর এই জায়গাটা কিছু নিচে নাই মানে 1, এই 1 যাবে এই 6-এর সঙ্গে গুণ হবে, তাই না? 6-এর সঙ্গে গুণ হবে, তাহলে 6-এর সঙ্গে গুণ করলে 6, আর নিচে 7 8 56, কাটলে 3/28। এবার এর থেকে কত বড়? তাহলে 48/7 মাইনাস 3/28, পেলাম আমি কত? 6 পূর্ণ 3-এর 4 অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? ওই জায়গাটা দেখবে, ওই জায়গাটাই হচ্ছে মেন জায়গা। এবার হচ্ছে 95, বলেছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং
55% কম। তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা আমাকে ধরে নিতে হবে 100। এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, থার্ড নাম্বার, সেকেন্ড, ফার্স্ট। বলেছে তৃতীয় সংখ্যা থেকে 40% কম কোন দুটি সংখ্যা? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। যদি 40% কম হয় প্রথম সংখ্যা, তাহলে সে কত হবে? 60। 40% কম যদি হয় তাহলে 60, আর এ হচ্ছে 55% কম, তাহলে এ হবে 45। থার্ড নাম্বার 100, প্রথম সংখ্যা হচ্ছে 40% কম, অর্থাৎ তাহলে সে 60, কারণ 100 - 40 = 60, 100 - 55 = 45, তাহলে এই হচ্ছে মান পেলাম। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে 60-এ হচ্ছে 15 কম। 60-এ কত কম? 45 আছে যেহেতু, তাহলে 60-এ হচ্ছে 15 কম। তাহলে 100-এ কত? 4 × 15 = 60, 4 × 25 = 100, 25%। 25%। কত নম্বর? ডি নম্বর অ্যান্সার। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 96। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তবে তার বিনিয়োগ করা মূলধন হলো। খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে। 1/3 এক অংশ থেকে, এটা হচ্ছে 1/3 অংশ, আরেকটা বলেছে 1/4 অংশ, তাই না? 1/3, এটা কেটে দিই আগে, এটুকু বুঝিয়ে নিই। 1/3 অংশ, 1/4 অংশ, তাহলে এর লসাগু কত? 12। এর লসাগু 12। তাহলে আমার মোট আসল টাকা কত হচ্ছে? আমার আসল টাকা হচ্ছে P = 12P। ঠিক আছে? P = 12P, অর্থাৎ 12 ভাগ। 12 ভাগের মধ্যে 12 ভাগের 3 ভাগের 1 ভাগ। 12 ভাগের 3 ভাগের 1 ভাগ কত পার্সেন্টেজ? 7%-এ খাটাচ্ছে। 12 ভাগের 3 ভাগের 1 ভাগ করতে গেলে, 12কে 3 ভাগ করতে গেলে এক একটা ভাগ কত করে? 4 ভাগ 4 করে। তাহলে 4P × 7%। বোঝাতে পারলাম কেন লিখলাম 4P? কারণ বলেছে এই 12 ভাগের 3 ভাগের 1 ভাগ বলতে, তাহলে 4 পাচ্ছি আমি। 12কে যদি 3 ভাগের 1 ভাগ করি তাহলে 4 পাবো। তাহলে 4 পেলাম 4P, কারণ P = 12P, তার মধ্যে পেলাম 4P × 7% যোগ 4 ভাগের 1 ভাগ। 12কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ কত? 3, তার মানে 3P × কত পার্সেন্ট? 8%, প্লাস অবশিষ্ট কত থাকলো? 4 ভাগ নিয়ে নিলাম আর 3 ভাগ নিয়ে নিলাম, তাহলে 7 ভাগ নিয়ে নিলাম। 12 ভাগের মধ্যে 7 ভাগ নিয়ে নিলাম, এটা আর এটা, বাকি থাকলো 5 ভাগ। তাহলে থাকলো 5P × এটা হচ্ছে 10% = 561। আমি লিখলাম। এবার এখানে হচ্ছে 4 × 7 = 28P / 100, 3 × 8 = 24P / 100, 50P / 100 = 561। বোঝাতে পারলাম? এবার এর যোগ করলে, উপরে যোগ করলে কত আসবে? নিচে 100, উপরে হচ্ছে 102। 102P = এত। কেটে যায়, দেখো কেটে গেল। এবার 51কে 51, 51কে 51 কেটে গেল। তাহলে P = এত। P = এত। এবার তুমি এখানে বসাও P এর মান। এই জায়গাটা যদি বসাও 550, তাহলে গুণ করে দেখো। 550-এর সাথে 12 যদি গুণ করি আমি, কত আসবে? ছয় 6600। কত আসলো? 6600। সি নম্বর অ্যান্সার আসলো। দেখো বইয়ের ভাষায় যে সলভ, সেটা থেকে এটা সম্পূর্ণ আলাদা।
সম্পূর্ণ আলাদা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি করলাম। এবার হচ্ছে 97। কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে ধরে নিই x টাকা লাভ হয়, তাই না? তাহলে 1060 টাকা থেকে যদি x টাকা বাদ দিই লাভটা, তাই না, লাভটা যদি বাদ দিই তাহলে আমার মূল টাকা পড়ে থাকলো, মূল টাকা পড়ে থাকলো। এবার বলেছে যে তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 950 টাকায় এত টাকায় বিক্রি করেছে, ধরে নিই ক্রয় মূল্য x টাকা, আমি ভুল বললাম না, এটা ক্রয় মূল্য x টাকা হচ্ছে ক্রয় মূল্য, x টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এটা, সেখান থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে লাভ পড়ে থাকবে। সেটাই বলেছে যে এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে এখানে একটা লাভ আছে, আসল টাকা বাদ দিলাম কারণ ক্রয় মূল্য বাদ দিলাম, ইকুয়াল টু ওই দ্রব্যটি 950 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয়, তাহলে x টাকা অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি 950 টাকা এটা যদি বিক্রয় মূল্য, তাহলে বাকি টাকাটা লস, ক্ষতি, বাকি টাকাটা ক্ষতি হলো আমার, কারণ x টাকা ক্রয় মূল্য, এই জায়গাটা টোটাল মূল্য থেকে এক ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে বাকিটা লাভ থাকলো। এখানে ক্রয় মূল্য এত টাকা, তার পরিবর্তে সে বিক্রি করেছে 950 টাকা, তাহলে ক্ষতি হলো। সেম লাভ সেম ক্ষতি, ওটাই বলেছে। কিন্তু কি বলেছে, ক্ষতি হয় তার থেকে 20% বেশি, এর থেকে 20% বেশি, অর্থাৎ 120/100, 20% বেশি, ইকুয়াল টু এটা, বোঝা গেল, ইকুয়াল টু এটা। 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি, তার থেকে 20% বেশি কি, যে লাভ, যে লাভটা তার থেকে 20% বেশি লাভ, যে টাকা ক্ষতি হয় তার থেকে 20% বেশি লাভ হয়, ঠিক আছে, 20% বেশি লাভ হয়, এটুকু আমাকে করতে হবে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে সরাসরি গুণ করো, 0 5 6 30, হাতে 5 0 0 5 6 30, এখানে 0 হবে, 3 5 0 0 3 3 5 1 5 হলো মাইনাস 5x ইকুয়াল টু 6x মাইনাস 0 5 6 30 3 6 নং 54 3 57, এই হলো ফিগার, সমীকরণ আসলো। এবার এটাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে, 11x, আর এটাকে এই পাশে আনলে যোগ হয়ে যাবে সরাসরি, তাই না? তাহলে ইকুয়াল টু 11x, তাহলে হবে কত, x ইকুয়াল টু 1000। এবার বলেছে ওই দ্রব্যটি কত টাকা বিক্রয় করলে 20% লাভ হবে, তার মানে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম 1000 টাকা, এবার 20% লাভে বিক্রি করবে বলতে 120/100, তাহলে ওই দ্রব্যটিকে 1200 টাকায় বিক্রয় করতে হবে। কত টাকায়, 1200 টাকায়। এবার হচ্ছে 98, ইন্টারেস্টিং ম্যাথ। বলেছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, ধরে নিই অজয়ের বর্তমান বয়স x বছর, 6 বছর আগে বিয়ে হয়, তাহলে বর্তমানে অজয় এখন x এ আছে, 6 বছর আগে বিয়ে হয়, তাহলে এটা হচ্ছে তার বিয়ের বয়স, এই সময় বিয়ে করে। পরের লাইনে বলেছে দেখো তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ, তার বর্তমান বয়স কত x, তার বিয়ের বয়সের 5/4 গুণ হচ্ছে বর্তমান বয়স। এখান থেকে তার বর্তমান বয়স পেয়ে যাব, তার মানে এখন তার বয়স কত, 4x ইকুয়াল টু 5x মাইনাস 30, এটাই পেশে আসলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 30, কেটে গেল ইকুয়াল টু 30, তাহলে বর্তমান বয়স হচ্ছে ওর
30 বছর। এবার কি বলেছে, অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। তাহলে অজয় 6 বছর আগে বিয়ে করে, তাহলে এখান থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে 24 বছর বয়সে অজয় বিয়ে করে। 24 বছর বয়সে অজয় বিয়ে করে, কিন্তু সেই সময় যে অজয়ের বয়স ছিল তার থেকেও 5 বছরের ছোট ছিল তার বোন। তাহলে 24 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে ওর বোনের বয়স ছিল 19 বছর। ওর বোনের বয়স 19 বছর ছিল। ওর বোনের বয়স কত ছিল? 19 বছর। তাহলে এবার কি বলেছে, অজয়ের বোনের বর্তমান বয়স কত? প্রশ্ন হচ্ছে অজয়ের বোনের বর্তমান বয়স কত, এই জায়গাটাই ধরতে হবে অঙ্ক, যে অজয়ের বোনের বর্তমান বয়স কত। খেয়াল করো এই জায়গাটা, যখন ওর দাদার বিয়ে হয় তখন ওর দাদা 24 বছর, ওর দাদার বর্তমান বয়স 30, যখন বিয়ে করে 24, তাই না? বিয়ে করে যখন 24, কারণ 6 বছর আগে করছে, কিন্তু ওই সময় 5 বছরের ছোট ছিল কে? ওর বোন। তাহলে ওই সময় ওর যখন বিয়ে হয়, বিয়ের সময় ওর বোন ছিল 19 বছর, দাদা ছিল 24 বছর, কিন্তু দাদার বর্তমান বয়স হচ্ছে 30 বছর, তাই না? ক্লিয়ার? দাদার বর্তমান বয়স 30 বছর, তার মানে ওকে বর্তমান করতে গেলে 6 যোগ করতে হবে, তাহলে এ আসবে বর্তমানে। তাহলে একে যদি এ তো পাস্টে 6 বছর আগের, আবার বলেছে এর থেকে 5 বছরের কম 19, তাহলে একেও যদি আমি বর্তমান করতে যাই, এর বয়স বিয়ের সময় এর বয়স 24, ওর বোনের বয়স 19, একে 30 বছর করতে গেলে এর সাথে 6 যোগ, তাহলে এ আসবে 30 বছরে। তাহলে এর সাথে কি করব, 5 যোগ করব না 6 যোগ করব? এর সাথেও তো 6 যোগ হবে, কারণ এরও তো 6 বছর বাড়বে, এরও বাড়বে 6 বছর, এটা বাড়লো আর এরও বাড়বে 6 বছর, কারণ দুইজন তো একসাথেই বাড়বে 6 বছর করে। বোঝাতে পারলাম? তাহলে এরও হবে 19 + 6 = 25 বছর। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যখন ওর দাদা বিয়ে করে তখন ওর দাদার বয়স 24, ওর বোনের বয়স হচ্ছে 19। এবার ওর দাদার 30 বছর করতে গেলে 6 বছর যোগ করতে হবে, কারণ ওটাই বলেছে বর্তমান কত পেয়েছি আমি, 30 বছর। কারণ তাহলে 30 বছর করতে গেলে ওকে 6 বছর যোগ করলে 30 বছর আসছে বর্তমানে। তাহলে একেও তো 19 বছর + 6 বছর যোগ করতে হবে, কারণ ওর দাদা তো 6 বছর বাড়লে ওর বোন তো আর বসে থাকবে না 19 বছরে, ও তো 6 বছর বাড়বে, দুজনে একসাথে সমান বয়সী বাড়বে। তাহলে ওকেও 6 যোগ করে দিলে পাবো কত, 25 বছর। তাহলে ওর বোনের বয়স 25 সাল। এবার হচ্ছে 99 নম্বর, 99। দুইটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। ভেরি গুড। 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করলো। ধরে নিই একটি ট্রেন, ধরে নিই এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এ থেকে বির দিকে যাত্রা শুরু করলো সকাল 8টা। কত কিলোমিটার? 60 কিলোমিটার। 60 কিলোমিটার/আওয়ারে সে 8টায় রওনা শুরু করলো বি স্টেশনের দিকে। অপর একটি ট্রেন 75 কিমি/ঘন্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে, এবার বি স্টেশন থেকে সেকেন্ড ট্রেন বি স্টেশন থেকে এর দিকে আসলো। এ হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার। তাহলে দুটো দুইমুখী হয়ে গেল, বিপরীত। তাহলে স্পিড কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে এদের স্পিডটা যোগ করবো পরে, আগে ব্যাপারটা বুঝে নাও যে এই শুরু করেছিল সকাল 8টায় আর এই শুরু করেছিল সকাল 9টায়। এই যাচ্ছে 60 কিমি/ঘন্টা, তার মানে এ যখন 8টায় শুরু করলো অটোমেটিকলি অলরেডি 60 কিলোমিটার চলে গেছে 1 ঘন্টায়। 60 কিলোমিটার/আওয়ার অলরেডি 60 কিলোমিটার চলে গেছে। কত কিলোমিটারের মধ্যে? 330 কিলোমিটারের মধ্যে 1 ঘন্টায় সে 60 কিলোমিটার চলে গেছে। তারপরে কটা বাজবে? 1 ঘন্টা চললো 60 কিলোমিটার, তার কটা বাজবে? 9টা তখন বাজবে, তাই না? 8টা থেকে 1 ঘন্টা, 8টা থেকে 1 ঘন্টা, 9টা তখন বাজবে যখন
60 কিলোমিটার অলরেডি চলে যাওয়ার পরে 9টা তখন বাজবে, তখন এদিক থেকে শুরু করবে। কিন্তু তাদের মধ্যে দূরত্ব আর কত থেকে গেল লাস্টে? ধরে নাও এটা হচ্ছে 330, 1 ঘন্টায় সে 60 কিলোমিটার চলে গেছে। এই 8টায় শুরু করেছিল, এই জায়গাটা যখন আসে তখন বাজে 9টা, তখন বাজে 9টা। আর এ তখন এখান থেকে শুরু করে, এদিকে শুরু করে, এদিকে শুরু করে। কিন্তু মাঝখানে তো টোটালটা 330 কিলোমিটার, অলরেডি 1 ঘন্টায় 60 কিলোমিটার এই চলে গেছে। তাহলে আমার থাকলো কত লাস্টের দূরত্ব? 270 কিলোমিটার, আর আমার মাঝের দূরত্ব থাকলো। এবার 270 কিলোমিটারকে কী করতে হবে? ওই একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 60, যোগ করলে হবে 135। তাহলে 135 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কেটে গেল। তাহলে এই 2 ঘন্টা লাগবে। কি বলেছে? শেষে ট্রেন দুইটি কখন মিলিত হবে? তো এখান থেকে যখন, তখন কটা বাজে? এই জায়গাটা 9টা বাজে, এই জায়গাটা 9টা। আর এখান থেকে যখন শুরু করবে এই জায়গাটা 9টা, তার 2 ঘন্টা পর, অর্থাৎ 9 + 2 = 11টার সময় দেখা হবে। কি হবে? দেখা হবে। 11টার সময় দেখা হবে, সকাল 11টায়। সি নম্বর। এবার হচ্ছে 100 নম্বর। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হার হ্রাসে যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? মেশিনের অঙ্কতে দেখবে সবসময় মাইনাস দিয়ে করতে হয়। মেশিন তো আর জনগণ না, জনগণের অঙ্কতে প্লাস হয়, P/1 + R/100 n পাওয়ার n, তাই না? জনগণ সবসময় কি হয়, আগে পূর্বে যদি বের করতে হয় তাহলে ওই জায়গাটা প্লাসের কাজ করে। কিন্তু মেশিনের ক্ষেত্রে কি হবে? মেশিন তো বাড়বেও না কমবেও না, কি হবে? ক্ষতি হবে মেশিনের, তাই না? কি হবে? উল্টো ক্ষতি হয়। তাহলে মেশিনের ক্ষেত্রে কি করতে হবে? ধরি মেশিনের ক্রয় মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে ওই যে ওটা 1,62,000। তার মানে P = 1,62,000, 3টা শূন্য, ঠিক আছে, 62,000। তাহলে এই টাইপের মেশিনের অঙ্ক থাকলে আমি কী করবো? P/1 - R/100 × n, তাই না? তাহলে আর কত দিয়েছে? 10% হ্রাস। তার মানে P কত? 162, 3টা শূন্য, /1 - 10/100, কত বছর? বছর দিয়েছে 2 বছর। এইটুকু আমাকে করতে হবে। তাহলে এই জায়গাটা কেটে দিলে কত থাকবে? 10, 10 × 10, তা 9/10। তাহলে 9/10, তার মানে 9/10 কয়বার? 2 বার। তার মানে আরেকবার 9/10। তাহলে এই দুটো 10 কী হবে? উপরে চলে যাবে, আর 9গুলো নিচে থাকবে। তাহলে 9 দুটোকে নিচে রাখলাম, উপরে 10 10 100 গুণ করে দিলাম। তাহলে এবার আমি মান পেয়ে যাব। দেখো এই জায়গাটা কাটলে চলে যাবে অবশ্য, 9 × 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8 9 72, কেটে গেল, 9 দোগুণে 2টো শূন্য, না 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। তাহলে 2-এর পরে 3টে শূন্য, আর এখানে 2টো শূন্য, 5টা শূন্য, 2-এর পরে 5টা শূন্য, এত টাকা। তো মেশিনের অঙ্ক এইভাবে মাইনাস দিয়ে করতে হবে। আর জনগণের অঙ্কটা কি? যদি জনসংখ্যা থাকে তাহলে আমরা কি করি? P/1 + R/100 এইভাবে করি। জনসংখ্যার অঙ্ক থাকলে যে পূর্বে জনসংখ্যা কত ছিল, তাই না? বর্তমান জনসংখ্যা এত, পূর্বে জনসংখ্যা কত, তাহলে এই সূত্র। বর্তমান জনসংখ্যা যদি বলতো এটা, তাহলে আমি প্লাসের সূত্রে ফেলতাম। কিন্তু এখানে মেশিনের অঙ্ক দিয়েছে, তাই মেশিনের ক্ষেত্রে আমরা কি করব? মাইনাস করব। মেশিন তো বাড়ে না, মেশিন ক্ষয় হয়, ক্ষতি হয়, ওর সবসময় ক্ষতিতেই চলে। নতুন কিনলে তারপরে ক্ষতিতেই চলবে, ওর থেকে জনগণ বাড়বেও না, মানে মেশিনের বাচ্চাও হবে না, আর মেশিন খুব ভালো সার্ভিস দিবে সেটাও না। দিন দিন যাবে, ওর কি হবে? মেশিনের পাওয়ার ক্ষমতা কী হবে? কমে যাবে আস্তে আস্তে, তাই না? সেই জন্য মাইনাসে চলে যায় অঙ্ক। বোঝা গেল? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন ক্লাস হলো আজকে, আর শেয়ার করবে, লাইক করবে। আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে পার্ট 2, বলেছিলাম পার্ট 1 পার্ট 2তে শেষ করব, কারণ
প্রত্যেকটা ম্যাথের নিচে সলভ দেওয়া। এই টাইপের অঙ্ক সলভ যদি দেওয়া থাকে, যে কেউ প্র্যাকটিস করতে গেলে না পারলে চোখ চলে যাবে সলভের দিকে, তার ডেভেলপ হবে না। এই জায়গাটা আমার মানে এই সেটে এইটুকু একটু অপছন্দ, যে নিচে সলভ কেন, নেক্সট পেজে দাও সলভটা, তাই না? সামনে যদি সলভ থাকে তাহলে সে তো করতে গিয়ে কি করবে, না পারলে চোখ চলে যাবে ওই জায়গাটা, আর চোখ চলে গেলে ওরা আর মানে ওকে থামানোই যাবে না, ওই কী করবে, ওইখানেই যাবে চোখ বারবার সলভের দিকেই, নিজের থেকে আর ট্রাই হলো না। সমস্যাটা এই জায়গাটাই। এই সলভগুলো পেছনের পেজে বা লাস্টের দিকেও দিতে পারে, ঠিক আছে? তাহলে কি বেস্ট হয়। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ইয়ারের যে সেটটা আছে সেটা করাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।